স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি স্যার। তো আপনাদের আমি চ্যাপ্টার 5 পড়াচ্ছিলাম, রিয়াকশন অফ মাল্টিপল সাবসিস্টেমস। তো এমনি হচ্ছে অনেক উইক চলে গেছে, আমি হচ্ছে এটার উপর যা বাকি আছে একটা এক্সট্রা ক্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ওইটাতে আপনার যত ম্যাথ ট্যাথ লাগে সব করে দেওয়া থাকবে। আর আজকে আমি নতুন চ্যাপ্টার শুরু করব, স্টেবিলিটি। স্টেবিলিটি মানে কি? স্টেবিলিটি মানে হচ্ছে একটা কোনো একটা কিছুর নির্দিষ্ট কিছু লিমিটের মধ্যে থাকা, তাই না? বা আহ, যে অবস্থায় আছে ওই অবস্থাটাকে বজায় রাখার একটা ক্ষমতা হচ্ছে স্টেবিলিটি, তাই না? যেমন ধরেন যে আমাদের ইকোনমি এখন এতটা স্টেবল না, তাই না? এটা বলতে আমরা কি বুঝাই? যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কখনো হচ্ছে অনেক ভালো হয়ে যাচ্ছে, আবার কখনো হচ্ছে মন্দা হইতেছে, তাই না? তো এটা হচ্ছে আনস্টেবল অবস্থা। তো স্টেবল কি? যে অবস্থাটা আছে সেটা হচ্ছে স্টেডি ভাবে বজায় রাখার যে একটা প্রবণতা, সেটা হচ্ছে স্টেবিলিটি। তো কোনো একটা সিস্টেমের স্টেবিলিটি বলতে আমরা বুঝবো যে ওই সিস্টেমটাতে যদি আমি কোনো একটা ইনপুট দেই, তাইলে হচ্ছে ওইটার আউটপুটটা কোনো এক সময় যদি ইনফাইনিট না হয়, ঠিক আছে? তাইলে সেটা হবে আমার একটা স্টেবল সিস্টেম। সো আমরা এটাকে ডিফাইন করব হচ্ছে দুইভাবে। একটা হলো টোটাল রেসপন্স দিয়ে, ঠিক আছে? আমরা একটু ম্যাথমেটিক্যাল ইয়েতে যাচ্ছি, ডেফিনিশনে যাচ্ছি। আচ্ছা, স্টেবিলিটি। তো ধরেন একটা টোটাল রেসপন্স, মানে একটা সিস্টেম আছে জিএস, এটাতে আপনি একটা ইনপুট দিয়েছেন আর এটা থেকে একটা আউটপুট পাইছেন। ওকে, সো টোটাল রেসপন্স, টোটাল রেসপন্স মানে হচ্ছে আপনি ফাইনালি যে আউটপুটটা পান সেইটা, সেটা সমান হচ্ছে একটা ফোর্সড একটা অংশ থাকবে এটার, এবং হচ্ছে একটা ন্যাচারাল অংশ থাকবে। দুটোটাই টাইমের ফাংশন। একটা ফোর্সড অংশ, এটা হচ্ছে ডিউ টু দ্য ইনপুট। এটা হচ্ছে গিয়ে সিস্টেমস বিল্ট ইন নেচার। ওকে, একটা ফোর্সড রেসপন্স আর একটা ন্যাচারাল রেসপন্স। আচ্ছা, তো এখন যদি আমার এই ন্যাচারাল রেসপন্সটা যদি জিরো হয়, অ্যাজ টাইম টেন্ডস টু ইনফাইনিট, দেন উই কল ইট এ স্টেবল সিস্টেম। সো সিটি ন্যাচারাল, এটা হচ্ছে অ্যাজ লিমিট টি টেন্ডস টু ইনফাইনিট, রাইট? যখন হচ্ছে অনেক 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 সময় পরে যদি আমরা সিস্টেমটাকে অবজার্ভ করি, যদি ন্যাচারাল রেসপন্সটা জিরো হয়ে যায়, তাহলে আমরা বলবো এটাকে স্টেবল সিস্টেম। ওকে, তাহলে যদি হচ্ছে জিরো না হয়, বা টি টেন্ডস টু ইনফাইনিট, ন্যাচারাল যে রেসপন্স, এটা যদি হচ্ছে আমার ইনফাইনিট হয়ে যায়, তাহলে আনস্টেবল। ওকে, আর যদি হচ্ছে এটা জিরো না হয়, ইনফাইনিটও না হয়। ইনফাইনিটের অর্থ কি? মানে অ্যাজ টাইম ইনক্রিজেস দিস অ্যাপ্রোচ ইজ ইনফাইনিট। সো মানে হচ্ছে টাইমের সাথে সে বাড়তে থাকে, রাইট? বাড়তে বাড়তে তাইলে সময় যত বাড়বে সে তত বাড়বে, কোনো এক সময় সে ইনফাইনিট হয়ে যাবেই, রাইট? বা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সো লিমিট টি টেন্ডস টু ইনফাইনিট সিটি ন্যাচারাল, এটা যদি হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়, আর যদি একটা সাইনোসয়েড হয়। সাইনোসয়েড বেসিক্যালি মানে সাইন ওয়েভ, কস ওয়েভ, এটসেট্রা আর কি। সো দেন উই কল দিস মার্জিনালি স্টেবল।
অর্থাৎ এই সিস্টেমটাতে যদি আমি মানে কোন একটা প্যারামিটারকে হালকা একটু এদিক সেদিক করি, তাহলে হয় সিস্টেমটা স্টেবল হবে অথবা আনস্টেবল হবে, রাইট? ডিপেন্ডিং অন আমি ওই প্যারামিটারটাকে ভ্যালু বাড়াচ্ছি না কমাচ্ছি। ধরেন বাড়াইলে আনস্টেবল হয়ে গেল, কমাইলে স্টেবল হয়ে গেল। ওকে, সো এটা হচ্ছে মার্জিনাল স্টেবল অবস্থা। মানে হলো যে একজন ওই যে ধরেন যে যারা দড়ির উপর ব্যালেন্সিং করে, সে হচ্ছে খুবই মানে একদম মার্জিনাল স্টেবল অবস্থায় আছে। একটু এদিক সেদিক ধাক্কা লাগলেই সে ঠুস করে পড়ে যাবে। ওকে, সো মার্জিনাল মানে হচ্ছে একদম কাটায় কাটায়, মানে একদম ব্রিঙ্ক, তার প্রান্তে এসে পৌঁছাইছে। ওকে, সো মানে কিছু আর কি, স্টেবল সিস্টেমের ন্যাচারাল রেসপন্সের গ্রাফ কিরকম হয় সেইটার। সাপোজ এইরকম হইতে পারে একটা সাইন ওয়েভ যেটার ভ্যালু আস্তে আস্তে একসময় জিরো হয়ে যায়। ওকে, দেন এরকম হইতে পারে। So এটা হচ্ছে সিটির গ্রাফ উইথ টাইম, তাহলে একসময় জিরো হইলে স্টেবল হবে, রাইট? অথবা ধরেন এরকম হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ একসময় সে জিরোর কাছে জিরোকে ছুবেই, as time tends to infinite। আর আগার দরকার নেই আপাতত। দেন আসেন আমরা আনস্টেবল সিস্টেমের কিছু ন্যাচারাল রেসপন্স দেখি। স্টেবল, সেটা বিভিন্নভাবে হচ্ছে ইনফাইনাইট হইতে পারে। যেমন সব থেকে ইজি মিডিয়া হচ্ছে এটা, একটা সাইন ওয়েভ যার অ্যামপ্লিটিউড হচ্ছে অনবরত বাড়তেই থাকে। ওকে, এখানে এটা ছিল একটা ডিক্রিজিং অ্যামপ্লিটিউডের সাইন ওয়েভ, এটা হচ্ছে একটা ইনক্রিজিং অ্যামপ্লিটিউডের সাইন ওয়েভ। ওকে, সো এইটা একটা আনস্টেবল সিস্টেম। দেন আমার আউটপুটটা লিনিয়ারলি সরল রৈখিকভাবে বাড়তে পারে, তো সে একসময় ইনফাইনাইট হয়ে যাবে। অথবা ধরেন এরকম স্কোয়ার আকারে বাড়তে পারে। ঠিক আছে, টি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে কি, ওয়াই ইকুয়ালস এক্স, এটার সূত্র কি হচ্ছে ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার, রাইট? এদিকে যদি টাইম হয়, সো বিভিন্নভাবে সিস্টেম আনস্টেবল হইতে পারে। আচ্ছা, তাহলে মার্জিনালি স্টেবল দেখতে কিরকম হবে? তো এটা হচ্ছে আমরা কি লিখছিলাম ডেফিনিশনে, কনস্ট্যান্ট অথবা একটা সাইনোসয়েড। তো একটা কনস্ট্যান্ট মানে কি, একটা ডিসি লেভেল, রাইট? সো একটা কনস্ট্যান্ট, সো তার লেভেলটা ফিক্সড। ওকে, টাইম টেন্স টু ইনফাইনাইট, এটা বাড়েও না কমেও না, ফিক্স থাকে। অথবা একটা সাইন ওয়েভ যেটার অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যামপ্লিটিউডটা কিন্তু বাড়তেছেও না কমতেছেও না। ওকে, সো এটাও হচ্ছে একটা মার্জিনালি স্টেবল সিস্টেম। আনস্টেবল হইতে হলে সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড আস্তে আস্তে বাড়তে হবে, আর স্টেবল হইতে হলে আস্তে আস্তে কমতে হবে। ওকে, এখন আসেন যে আহ, আমরা পোল জিরো দিয়ে বুঝবো যে কোন একটা সিস্টেম কখনো স্টেবল হয় কখন হচ্ছে আনস্টেবল হয়, রাইট? সো অ্যানালাইজিং উইথ পোল জিরোস, অ্যানালাইজিং স্টেবিলিটি উইথ পোল এন্ড জিরোস। অ্যাকচুয়ালি জিরোস না, শুধু পোলস। তো একটা স্টেবল সিস্টেম, আমরা হচ্ছে তার আগে হচ্ছে একটা কিছু জিনিস ডিফাইন করে নিই। সো আমরা যে সমস্ত পোল জিরো আঁকার জন্য ইউজ করি, সমস্যা, এটা হচ্ছে কমপ্লেক্স এস প্লেন, রাইট? এটাকে আমরা কি বলি, এস প্লেন। অর্থাৎ এখানে যত ভ্যালু আছে সব হচ্ছে এস এর ভ্যালু। সো এস সমান কি, সিগমা প্লাস জে ওমেগা। সো দিস ইজ দি ইমাজিনারি জে ওমেগা অ্যাক্সিস, এন্ড দিস ইজ দ্য রিয়েল সিগমা অ্যাক্সিস, রাইট? একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট।
সো এই দুটোটা মিলে একটা কমপ্লেক্স সংখ্যা এস তৈরি করতেছে, এটা হচ্ছে আমাদের লাপ্লাস ভেরিয়েবল এস। সো এটাকে আমরা বলি এস প্লেন। সো এটা হচ্ছে মানে জে ওমেগা অ্যাক্সিস, রাইট? এটা হচ্ছে জে ওমেগা অ্যাক্সিস। সো আমাদের অরিজিনও কিন্তু জে ওমেগা অ্যাক্সিসের উপরে। দেন অন ইটস রাইট, এটার ডানে এই যে পুরা যে অংশটা, দিস ইজ রাইট হাফ প্লেন। রাইট হাফ প্লেন অর্থাৎ রাইট হাফ প্লেন অর্থাৎ ডান দিকের অর্ধতল। আর এই বামে যেটা আছে, এটা হচ্ছে কি লেফট হাফ প্লেন। সো পুরো এস প্লেনটা তিন ভাগে বিভক্ত করলাম: লেফট হাফ প্লেন, জিওমেট্রিক অ্যাক্সিস, রাইট হাফ প্লেন। ওকে, সো এই অ্যাক্সিসটা কিন্তু একটা সরল রেখা। এই রেখার একটু ডানের থেকেই রাইট হাফ প্লেন শুরু, এই রেখার একটু বামের থেকে লেফট হাফ প্লেন শুরু, ঠিক আছে? তো এখন এটা কতটুকু ডানে কতটুকু বামে, এটা হচ্ছে ওই আমরা ডিফারেন্সিয়াল ইউজ করি না, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ওই যে ডিএক্স পরিমাণ বা ডিটি পরিমাণ। ওকে, মানে একদম ঠিক এটার সাথে এই অবস্থা আর কি। ধরেন আপনার আপনার পাশের বাড়ির জমিদারের বাউন্ডারি একদম ঘেঁষাঘেঁষি আর কি, এই অবস্থা আর কি। আচ্ছা, সো মানে মাঝখানে কোনো নো ম্যানস ল্যান্ড নাই, ওকে, কোনো নিউট্রাল গ্রাউন্ড নাই। ওকে, সো এখন আমরা হইলো আমাদের ডেফিনেশন গুলো দেখি যে আমরা পোল জিরো দিয়ে কিভাবে স্টেবল আনস্টেবল ডিফাইন করব। স্টেবল, সো স্টেবল হইতে হইলে অল পোলস অন লেফট হাফ প্লেন। তো আমি এটাকে সংক্ষেপে লিখবো এলএইচপি নাকি। প্রথমবার যেহেতু লিখি লেফট হাফ প্লেন, লেফট হাফ প্লেন মানে কি এলএইচপি। সো একটা এক্সাম্পল হইতে পারে এরকম, ধরেন হচ্ছে এইখানে একটা পোল দিলাম আর দুইটা ইমাজিনারি পোল দিলাম। সো দোনোটাই কিন্তু আমার লেফট হাফ প্লেনে আছে। ওকে, বা তিনটা পোল আছে এটার, একটা পোল, দুইটা পোল, তিনটা পোল। অ্যান্ড অবভিয়াসলি এটা মনে রাখবেন যে আমাদের কমপ্লেক্স পোলগুলা কিন্তু কনজুগেট আকারে আসবে। ওকে, আমাদের কমপ্লেক্স পোলগুলা কিন্তু কনজুগেট আকারে আসবে, অর্থাৎ রিয়েল অংশ ঠিক রেখে ইমাজিনারি অংশটা প্লাসের দিকে একটা হবে, মাইনাসের দিকে একটা হবে। ওকে, কনজুগেট আকারে আসবে, যাতে করে আমাদের আমরা পোল বের করি কিভাবে, ট্রান্সফার ফাংশনের হরে যে পলিনোমিয়ালটা থাকে ওইটারে সলভ করি, তাই না, ক্যালকুলেটরে সলভ করে। সো তাইলে হচ্ছে আমার ওই জিনিসটা তো রিয়েল থাকে, কনজুগেট না হইলে ওই জিনিসটা কিন্তু রিয়েল সংখ্যা হয় না। সো এটা একটা এক্সাম্পল, এরকম না যে সব এরকমই। সো এটা খালি একটা এক্সাম্পল আর কি, আর এটা হচ্ছে রুল, ঠিক আছে? ওকে, তাহলে আনস্টেবল কখন হবে? আনস্টেবল at least one pole on right half plane. ওকে, সো দ্যাট মিনস রাইট হাফ প্লেনে যদি একটা পোলও থাকে, অ্যাটলিস্ট একটা মানে কি, মানে এটার বেশিও হইতে পারে, রাইট? সো অ্যাটলিস্ট একটা থাকলেই যথেষ্ট। একটা পোলও যদি রাইট হাফ প্লেনে থাকে দেন আমার সিস্টেম আনস্টেবল। সো এটা হলো কেস ওয়ান। ওকে, এটা হচ্ছে এক নাম্বার কেস। তাহলে ধরেন একটা পোল আমার রাইট হাফ প্লেনে আছে, সো দিস সিস্টেম উইল বি আনস্টেবল নো ম্যাটার এখানে আমার যতগুলো পলি থাকুক, ডাজন্ট ম্যাটার, লেফট হাফ প্লেনে যত পলি থাকুক কিছু যায় আসে না, আমার রাইট হাফ প্লেনে একটা পোল থাকা মানেই সিস্টেম আনস্টেবল। ওকে, সো দিস উইল ক্রিয়েট দ্য ট্রাবল, রাইট হাফ প্লেনটা। আচ্ছা, তাহলে এটা গেলো এক নাম্বার কেস। তাহলে দুই নাম্বার কেস আমার কখন হচ্ছে সিস্টেম আনস্টেবল হইতে পারে? আম, আম,
পোল অফ মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন ওয়ান, মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন ওয়ান অন দি জে ওমেগা অ্যাক্সিস। এটার মানে হচ্ছে যে মাল্টিপ্লিসিটি ওয়ান মানে হচ্ছে একটা পোল দুইবার থাকা, ঠিক আছে। সো ওই যে আমরা ক্রিটিক্যালি ড্যাম্পড সিস্টেম দেখছি না, ক্রিটিক্যালি ড্যাম্পড সিস্টেমে কি হয়, আর নিচে দিয়ে একটা এস প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকে, তাই না। সো জে ওমেগা অ্যাক্সিসে একটা পোল দুইবার থাকার অর্থ হচ্ছে এরকম, যে ধরেন তাহলে আমার প্রথমত তো পোল থাকলে কনজুগেট পেয়ার আকারে থাকবে, রাইট। সো দুইটা পোল এমনি থাকবেই, এটা ন্যাচারাল। সো মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন ওয়ান মানে হচ্ছে ঠিক এই জায়গাটাতেই আরেকটা পোল, ওকে। সো ঠিক এইখানেই আরেকটা পোল, ঠিক এইখানেই আরেকটা পোল, মানে একই জায়গায় আমি খালি যে এখানে আরেকটা আছে ওইটা বোঝানোর জন্য একটু পাশে আঁকছি, ওকে। সো এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি টু, ওকে। এই যে এক্সাম্পলটা আমি দিলাম এটার হচ্ছে মাল্টিপ্লিসিটি টু, মাল্টিপ্লিসিটি টু, কারণ এখানে দুই মানে আহ, দুইবার আছে, রাইট। একই পোল দুইবার আছে বা এক জোড়া পোল দুইবার আছে। আর তাহলে মাল্টিপ্লিসিটি থ্রি হইলে কি হইতো, মানে আরেকটা ক্রস চিহ্ন দেওয়া রাখতো আর কি, এখানে আরেকটা দিয়ে বোঝাইতাম এখানে ওইটার আরেকটা কপি আছে, এটার আরেকটা কপি আছে, তখন মাল্টিপ্লিসিটি থ্রি। তো সাপোজ এই ভ্যালুটা, এটা হচ্ছে গিয়ে জে টু, তাহলে এটা কত হবে, মাইনাস জে টু, গ্যালাক্সি জে টু বা গ্যালাক্সি জে টু, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে গিয়ে জে টু। সো এটার জন্য আমার ট্রান্সফার ফাংশন ইউজুয়ালি এরকম একটা ইয়ে আসবে, এস স্কোয়ার প্লাস টু স্কোয়ার হোল স্কোয়ার, ওকে। সো দেখেন এই টুটা হচ্ছে এই মাল্টিপ্লিসিটি টু এর টু, ওকে। সো মাল্টিপ্লিসিটি টু, এই জন্য এখানে একটা হোল স্কোয়ার আসছে। সো এই দুটোটা আমি সেম কালারে লিখি, লাল কালার, মাল্টিপ্লিসিটি টু, ঠিক আছে। সো দ্যাট মিনস এই এটার উপর হোল স্কোয়ার থাকার মানে কি, এই প্লাস জে টু আর মাইনাস জে টু, এটারে তাহলে তিন দিয়ে দিই বা ধরেন সেভেন দিয়ে দিই, গ্যালাক্সি জে সেভেন। সো সেভেন স্কোয়ার, ঠিক আছে। দ্যাট মিনস এইটা দুইবার আছে, ওকে। এস স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার সলভ করলে কি পাবো, প্লাস জে সেভেন মাইনাস জে সেভেন। সো এই পোলটা দুইবার করে আছে, ঠিক আছে। দিস, দ্যাট মিনস মাল্টিপ্লিসিটি টু। তাহলে আরেকটা বাকি, মার্জিনালি স্টেবল। মার্জিনালি স্টেবল সিস্টেম কখন হয়, যখন হচ্ছে পোলস অফ মাল্টিপ্লিসিটি ওয়ান, অর্থাৎ এটা রিপিট হবে না পোলটা, ঠিক আছে। মাল্টিপ্লিসিটি ওয়ান মানে কি, এই পাওয়ারটা ওয়ান, এটা রিপিট হবে না। মাল্টিপ্লিসিটি ওয়ান on the j omega axis. So these will kind of look like, রাইট। সো এটা একবারই আছে, এই জন্য আমি আর ওটার উপরে আর কিছু আঁকবো না। জে সেভেন মাইনাস জে সেভেন, ওকে। সো এটার জন্য আমার ট্রান্সফার ফাংশনে এস স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার, রাইট, এটা আসবে। সো আমার মাল্টিপ্লিসিটি হচ্ছে ওয়ান। ওকে, সো এইরকম হলে আমার মার্জিনালি স্টেবল সিস্টেম হবে। আচ্ছা, সো তাহলে ইট ডাজন্ট ম্যাটার যে আমার এই বাম দিকে কোনো অন্য কোনো পোল টোল আছে কিনা,
ডাজন্ট ম্যাটার। ঠিক আছে। সো বাম দিকে পোল থাকলে কি হয়, সিস্টেম স্টেবল হয়, রাইট? শুধু বাম দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু একদম পিওরলি বাম দিকে বা লেফট হ্যান্ড প্লেনে যদি পোল থাকে তাহলে আমার সিস্টেম স্টেবল হয়। আনস্টেবল হওয়ার জন্য কি যথেষ্ট? রাইট আপ প্লেনে একটা পোল থাকাই যথেষ্ট। ঠিক আছে, আর কনজুগেট পেয়ার থাকলে তো কথাই নেই, দুইটা পোল আছে। সো অথবা কি হইতে পারে, জিওমেট্রিক অ্যাক্সিসের উপরে আমার দুই অর্ডার, তিন অর্ডার বা মোর দেন ওয়ান অর্ডারের পোল থাকলেই হবে, অর্থাৎ এক জোড়া পোল তারা হচ্ছে রিপিট হবে, দুই তিন চার যত ইচ্ছা ততবার। আর যদি এক জোড়া পোল জিওমেট্রিক অ্যাক্সিসে রিপিট না হয়, খালি একবার থাকে, তাহলে সিস্টেমটা হচ্ছে মার্জিনালি স্টেবল। ডাজন্ট ম্যাটার আমার লেফট প্লেনে পোল আছে কি নাই। ঠিক আছে। সো এইটা, এই কেসেও হচ্ছে আমার লেফট প্লেনে পোল থাকতে পারে, বাট তবুও সিস্টেম স্টেবল হবে না। ওকে। এ পর্যন্ত বুঝতে পারছেন মাল্টিপ্লিসিটি জিনিসটা? কার কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, এখন দেখি যে আমাদের কাছে যদি একটা ট্রান্সফার ফাংশন দেয়া থাকে, ওইটা দেখে আমরা বলতে পারি কিনা যে আমাদের সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল। ওকে। সো তাইলে আমাদের এখন মোটামুটি আহ, মানে বুঝার অবস্থা আছে যে মানে এইদিকে প্লেন থাকলে কি হবে, মানে এইদিকে পোল থাকলে কি হবে। সো সাপোজ হচ্ছে আমার এই ট্রান্সফার ফাংশনটা আমরা দেখি। ধরেন একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে হচ্ছে s+5, s+2, s+3। ওকে। সো আমার নিউমারেটর আমাকে কি দেয়? জিরো গুলা দেয়। আর ডিনোমিনেটর আমাকে কি দিবে? পোল গুলা দিবে। সো s+2 ইন্টু s+3, এটাকে আমি যদি সলভ করি আমি কত পাবো? s = -2 -3, রাইট? সো দেখেন, -2 -3, এটা কোন হাফ প্লেনে আছে, লেফট হাফ প্লেনে না রাইট হাফ প্লেনে? এই যে -2 আর -3 কোথায়? -2 -3 কোন হাফ প্লেন এটা? কি কোনো কোশ্চেন না নাই? বুঝতে পারেন না কিছু? এখন বলা যাবে কোন হাফ প্লেনে? তো এগুলো লেফট হাফ প্লেনে, রাইট? তো এবং আমার জি ওমেগা অ্যাক্সিস এর উপরে কোনো পোল নাই, জি ওমেগার উপরে থাকলে সিস্টেম কি হয়, মার্জিনালি স্টেবল হয়, অথবা আনস্টেবল হইতে পারে যদি ডাবল অর্ডার হয় বা মোর দেন ডাবল অর্ডার। আর ডান দিকে থাকলে তো ডিরেক্টলি আনস্টেবল। সো দিস সিস্টেম ইজ স্টেবল। এখন আমি এরকম একটা ট্রান্সফার ফাংশন দিতে পারি, 1 বাই ধরেন s² + 4 ইন্টু হচ্ছে s+1। ওকে, এরকম একটা ট্রান্সফার ফাংশন দিলাম। সো তাইলে এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি তাহলে আমি পোল পাবো, রাইট? পোলস, s² + 4 ইন্টু হচ্ছে s+1 ইকুয়ালস 0। তাহলে এটাকে সলভ করলে কত হবে? s ইকুয়ালস +-j2, রাইট? এই যে যেহেতু হচ্ছে আমার 4 আছে, তাহলে এটাকে বাংলা পাবো j2, আর এটা থেকে পাবো হচ্ছে -1। সো এগুলোকে যদি আপনি বসান, এটা হচ্ছে j2 হবে, এটা হচ্ছে -j2 হবে, অ্যান্ড -1 কোথায় হবে? এখানে কোথাও হবে -1। তাহলে লেফট হাফ প্লেনে আছে, আর হচ্ছে জিওমেট্রিক অ্যাক্সিস উপরে আছে, বাট এখানে কিন্তু ডাবল অর্ডারের নাই। ওকে। এই যে দেখেন, s² + 4, এটার পাওয়ার কিন্তু 1 এর বেশি হইলে হচ্ছে আমার ডাবল অর্ডার হইতো বা আনস্টেবল হওয়ার চান্স ছিল। তো দিস উইল বি মার্জিনালি স্টেবল।
জিওমেট্রিক এক্সিসের উপর পোল থাকলেই কি মার্জিনালি স্টেবল হইতে পারে, কিন্তু যদি আবার ডাবল অর্ডারের থাকে তাহলে আবার আনস্টেবল। ওকে, বাট কোনোভাবে এটা স্টেবল সিস্টেম হবে না। তো এরপর ধরেন একটা ট্রান্সফার ফাংশন ধরেন আমি বানাইলাম। ওকে, এস কিউব প্লাস এস স্কোয়ার প্লাস প্লাস এস মাইনাসের টু। ঠিক আছে, একটা ট্রান্সফার ফাংশন আমি বানাইলাম। সো এটাকে যদি আমি সলভ করি তাহলে এটার পোলগুলা কি হবে? প্লাস এস মাইনাস টু ইকুয়ালস জিরো। সো অবভিয়াসলি উইল বি নিডিং ক্যালকুলেটর, রাইট? দাঁড়ান আমি একটু আসছি। আচ্ছা, তো আসেন এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি, ওয়ান ইকুয়ালস ওয়ান ইকুয়ালস ওয়ান ইকুয়ালস মাইনাস টু। সো আমার একটা পোল আসছে হচ্ছে এইটা, 8105। আচ্ছা, এটার হচ্ছে অবভিয়াসলি যেহেতু পাওয়ার থ্রি, এটার তিনটা ভ্যালু আসবে, রাইট? এবং বাকিগুলো হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, -0.9053 প্লাস জে 1.284। ঠিক আছে, এবং প্লাস মাইনাস হবে যেহেতু কনজুগেট। তো এটার আমার তিনটা রুট থাকবে, রাইট? থ্রি পোলস, কারণ যেহেতু এটার ম্যাক্সিমাম পাওয়ার তিন, এটাকে আপনি সমাধান করলে তিনটা সলিউশন পাবেন। সো এখানে দেখেন আমার এইগুলো হচ্ছে এই মাইনাস, তো এই দুটোটা আমার লেফট হাফ প্লেনে আছে, কারণ এগুলো রিয়েল অংশ নেগেটিভ। ওকে, সো এগুলো হচ্ছে মাইনাস পয়েন্ট সামথিং, এগুলো হচ্ছে এইখানে বা এইখানে হবে, রাইট? সো এটা রিয়েল অংশটা কত? -0.9053। রিয়েল অংশ হচ্ছে এইটা, আর ইমাজিনারি অংশ মিলে হলো এইখানে আছে, পোলগুলো আছে, রাইট? আর এটা কোথায়? এটা কিন্তু পজিটিভ। তো একটা পজিটিভ সংখ্যা মানে কি? এটা তো জিরো, তো জিরোর ডানে থাকবে, তাহলে এইখানে থাকবে পোলটা। আচ্ছা, তাহলে এখন বলেন দেখি সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল? তো বলতে পারবেন? ওই যে আমাদের নিয়ম, আনস্টেবল কখন হয়? রাইট অফ প্লেনে অ্যাটলিস্ট ওয়ান পোল, একটা পোল রাইট অফ প্লেনে থাকলেই যথেষ্ট, সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। সেটা একটা আনস্টেবল সিস্টেম। দিস ইজ দ্য পোল মেকিং দ্য সিস্টেম আনস্টেবল। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন ধরেন আমি একটা ট্রান্সফার ফাংশন লিখলাম। আচ্ছা, তো এইটা হলো s⁻8 আছে, রাইট? তো এটার আটটা সলিউশন আছে বা আটটা পোল আছে। সো এইটার আপনি কি করবেন? এটা তো আপনি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবেন না, তাই না? কিন্তু এই সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল সেটা তো আমার জানতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা নিয়ম শিখব, রাউথ হুরউইটজ ক্রাইটেরিয়ন।
রাউথ হুরুইস ক্রাইটেরিয়ন, মানে ওনারা এই ম্যাথমেটিক্যাল টেকনিকটা আবিষ্কার করছে আর কি, যে অনেক বড় যদি হয় পলিনোমিয়ালটা, অনেক বড় পাওয়ারের হয়, তাহলে সেই ক্ষেত্রে সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল সেটা আমরা বুঝবো কিভাবে। ওকে, তাহলে আসেন এটা আমি হচ্ছে ম্যাথ এক্সাম্পল দিয়ে দেখাই, কারণ একটা ম্যাথমেটিক্যাল টেকনিক এক্সপ্লেন করার জন্য ওইটাই বেস্ট মেথড। ওকে, সো এটা একটা ক্লোজড লুপ সিস্টেম, রাইট? অর্থাৎ একটা ফিডব্যাক লুপ সিস্টেম। তাহলে এটা থেকে আমার প্রথমে আগে এটার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করতে হবে। এটা হচ্ছে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, দেন ফিডব্যাক পাথ, ইউনিটি ফিডব্যাক পাথ যেহেতু কিছু নাই, সো আমরা বাই ডিফল্ট ধরতে পারি ওয়ান আছে, রাইট? এবং একটা নেগেটিভ ফিডব্যাক দেখা যাচ্ছে, সো একটা ফিডব্যাক লুপ। তাহলে এটার জন্য হচ্ছে আমরা সলভ করি যে এটা স্টেবল নাকি আনস্টেবল। আমি সরাসরি হচ্ছে একটা টিএসও দিয়ে দিতে পারতাম। ওকে, এরকম একটা ট্রান্সফার ফাংশন দিয়ে দিতে পারতাম, দিয়ে বলতাম যে এটা স্টেবল নাকি আনস্টেবল বের করেন। অথবা একটা এরকম ফিডব্যাক সিস্টেম দিয়ে দিব, দেন বলবো যে এটা স্টেবল নাকি আনস্টেবল। সো দিস ব্লক, এটা হচ্ছে জিএস। ওকে, এবং আমার ফিডব্যাক পাথে কত আছে, ওয়ান। তো এটা হচ্ছে আমার এইচএস। ওকে, সো কিছু না থাকলে বাই ডিফল্ট ওয়ান ধরে নিব আর কি। তাহলে ট্রান্সফার ফাংশন এরকম থাকলে কি ফর্মুলা, জিএস ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিএস ইন্টু এইচএস। সো দ্যাট মিনস 1000 divided by s plus 2, 3s plus 5। এখন দেখেন আপনি কিন্তু ভুল করে হচ্ছে আবার জিএস কে দিয়ে ম্যাথ করে ফেলাবেন না, ঠিক আছে? কারণ জিএস এর মধ্যে আমার s+2 s+3 s+5 তিনোটা হচ্ছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ এটার পোলগুলো হচ্ছে -2 -3 -5। তো এটা সবাই কি লেফট হাফ প্লেনে আছে, যেহেতু নেগেটিভ বাম দিকে আছে, তাই না? তাহলে সিস্টেমটা মনে হতে পারে স্টেবল, কিন্তু কথা হলো যে এটা হচ্ছে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, রাইট? ফরওয়ার্ড গেইন বা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। কিন্তু আমার ক্লোজ লুপ গেইন আমরা যদি চাই, বা ক্লোজ লুপ গেইন বা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যাই বলেন, সেটা হচ্ছে টিএস। তো আমার সেইটা আমার ওভারঅল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ওকে, আমার সেইটা ধরে কাজ করতে হবে। দেন ওয়ান প্লাস জিএস ইন্টু এইচএস হচ্ছে ওয়ান। তাহলে এবার আপনি এটা দিয়ে গুণ দেন সবার হরকে, তাহলে এখানে কত থাকে, s+2 s+3 হচ্ছে s+5, প্লাস হবে 1000। অলরাইট। আচ্ছা, তো এখন আপনাদেরকে কষ্ট করে এই গুণটা করতে হবে, পরীক্ষায় যে প্রশ্নটাই থাকুক না কেন আপনাকে কষ্ট করে এই গুণটা করতে হবে আর কি। যদি হইলো এরকম গুণ আকারে দেওয়া থাকে, ওকে, অথবা সরাসরি এটাকে ভাঙাও দিতে পারে, দেন আর আপনার কষ্ট করে গুণ করা লাগবে না। তো আসেন দেখি যে এটার গুণ করলে ফাইনালি কত আসে। s³ প্লাস 10s² প্লাস 10 31 1030, 10 31 1030, উপরে 1000। সো দিস ইজ দ্য ফুল অ্যান্ড ফাইনাল ট্রান্সফার ফাংশন। তো এটা পরীক্ষায় আসলে দুইটা পার্টে দিতে পারে ম্যাথটা, যে আপনি হচ্ছে প্রথমে ট্রান্সফার ফাংশনটা বের করবেন, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা, ওইটাতে ধরেন 2 নাম্বার বা 3 নাম্বার। আর হচ্ছে এটার স্টেবিলিটি পরীক্ষা করবেন, সেটাতে ধরেন 5 নাম্বার। ওকে, তাহলে দুই পার্টে আসতে পারে, কারণ তাহলে হচ্ছে মার্কিং এ আমাদের জন্য ইজি হবে আর কি, মার্কিং করাটা। ওকে, সো এইটার আমরা এটার উপর যদি রাউথ হুরউইটজ ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি, আমাদের একটা রাউথ হুরউইটজ টেবিল বানাইতে হবে। এই রাউথ হুরউইটজ টেবিলটা কি, আপনি হচ্ছে এই যে s³ s² s দেন 1030, রাইট? এটার সাথে কত আছে, s⁻0।
কিউব স্কোয়ার পাওয়ার ওয়ান, তাহলে এস টু দি পাওয়ার জিরো, এস টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত? ওয়ান। তো ওয়ান গুণ হয়ে এটাই থাকতেছে। সো এই জিনিসগুলা পরপর লিখে যাবে। এস কিউব, এস স্কোয়ার, এস, দেন হচ্ছে এস টু দি পাওয়ার জিরো, এস টু দি পাওয়ার ওয়ান লিখতে পারেন। ওকে। সো এরপর আমি হচ্ছে এখানে কতগুলো ভ্যালু লিখবো এটার ডান পাশে। ওকে, সেই ভ্যালুগুলো আমি কিভাবে নিব? এস কিউব, যখন এস কিউবের যে রো, রাইট, সো এখানে আমার চারটা রো আছে। ওকে, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো। সো এস কিউব এর রো মানে হচ্ছে এস কিউবের সাথে যে কোএফিসিয়েন্ট গুলো আছে, এস কিউবের সাথের কোএফিসিয়েন্টটা কত? ওয়ান। এখানে একটা ওয়ান লিখবো। দেন হচ্ছে পরবর্তী এক এক ঘর বাদ দিয়ে পাওয়ার কত? থ্রি এর পরেরটা টু, তাহলে টু এর পরেরটা হচ্ছে ওয়ান। ওকে, সো আমি ওয়ানের কোএফিসিয়েন্ট কত? এস টু দি পাওয়ার ওয়ানের 31। দেন 31-এর পরে 1030, 1030-র পরে আর কিছু নাই, রাইট। সো আর কিছু না থাকলে আর কিছু আমার লেখারও দরকার নেই। সো দেন হচ্ছে এস স্কোয়ার, সো এস স্কোয়ারের সাথে কত আছে? 10। এস স্কোয়ারের সাথে আছে হচ্ছে 10। দেন একটা পাওয়ার বাদ দিয়ে, অর্থাৎ এস স্কোয়ারের পরবর্তী পাওয়ারটা কত? এস। তাহলে এস এর পরে কত? এস টু দি পাওয়ার জিরো, তাহলে জিরোর সাথে আছে 1030। ঠিক আছে, দেন 1030-র পরে তো আর কিছু নাই, তো আর কিছু নেওয়ারও দরকার নেই। আচ্ছা, তো এখন আমি কি করব সেটা হচ্ছে এই এই দুইটা আর গুণ দিবেন। ওকে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা ডিভাইডেড বাই এটা। এটার জন্য আমি একটু অন্য কাল ইউজ করি। ওকে, সো দেখি তো হিসাব করলে কত হয়। সো ওয়ান, ওয়ান ইন্টু 1030, সরি আমি উল্টাটা লিখছি। আপনার হচ্ছে লালেরটা হচ্ছে আগে বসবে। সো 31 টাইমস 10 ইন্টু 10 মাইনাস ওয়ান ইন্টু 1030 ডিভাইডেড বাই এই যে গোল যেটা সেইটা 10। ওকে, আচ্ছা। সো এটা কিন্তু আমার ফার্স্ট এলিমেন্ট। সেই, সো এইগুলো আমি একটু দূরে দূরে লিখতে হবে আরো। কত ছিল? 31 আর 1030 নাকি? 30, কত ছিল জানি? 31 আর 1030, রাইট। 31, 1030। ওকে, সো এখানে হচ্ছে আপনি একটা কলামের চিহ্ন দিয়ে দিতে পারেন। আচ্ছা, সো দেন এটার এরপরে আর কিছু লিখার নেই আপাতত এটার জন্য, ফর দিস এক্সাম্পল অনলি। সো এখানে আমরা একটা জিরো দিয়ে দিতে পারি। ওকে, আর কিছু লেখার না থাকলে একটা জিরো দিয়ে দেবো। এটা ইন্টু এটা। আসছে। তো এটা যদি হিসাব করেন তাহলে কত আসবে? 310, 310 মাইনাস 1030 ভাগ হচ্ছে 10 মাইনাস 72, রাইট। এটা কিন্তু এস জিরো না, এস জিরো তার পরেরটা। স্যার ওই নিচে 10টা কিভাবে আসলো? এই যে এই গোল 10, এটা, ঠিক আছে, এই যে কোণারটা দিয়ে ভাগ দিবেন।
বুঝছেন? দেখেন 31 × 10, 1 × 10 30 ডিভাইডেড বাই এই কোনায় যেটা সেইটা, সো -72। So, এখন আসলে s⁻0 এখানে আমি একটা কোএফিসিয়েন্ট লিখবো। তাহলে হচ্ছে আবার আগের মতো আমি রুল করব। আহ, এটা রেডে দিব যেহেতু এটা প্রথমে আসবে। আচ্ছা, আহ, ভালো কথা, এখানে হচ্ছে আমি হিসাব অনেক বড় হয়ে যাচ্ছে। উম, আচ্ছা, এটা শুরুতে 10 ছিল, রাইট? সো দেখেন, আপনি হলো একই রো এর সব কিছুকে যদি কমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবেন, বাট সংখ্যাটা ধনাত্মক হইতে হবে। যেমন আমি এই একই রো এর, ওকে, সো এই দোনোটাকে 10 দিয়ে ভাগ দেওয়া যায়। এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত থাকবে? 1 থাকবে। এটাকে 10 দিয়ে ভাগ দিলে 103 থাকবে। অলরাইট। আচ্ছা, সো এখন আমি ওই আগের হিসাবটা করব। এটা তো হলো আর মানে 103-এর সাথে হবে, রাইট? তো এখন হইলো তাহলে আমার এক দিয়ে তো ভাগ দেওয়ার কোনো দরকার নেই, বাট আমি দেখাই দিই সুবিধার জন্য। রাইট, এই গোল দেওয়া যেটা ওইটা নিচে আসছে। দেন কি 31 × 1, 31 × 1 মাইনাস হচ্ছে এই 103, 103 নয়, যে 1 × 71, 71 না 103, সরি। এই আর চিহ্নগুলো খেয়াল রাখেন, ওকে। 31 × 1, 1 × 103। ওকে, সো এটা হিসাব করলে দেখবেন -72 আসবে আবার। দ্যাটস নো প্রবলেম, ওটা সমস্যা না। এখন কথা হচ্ছে যে তাহলে পরেরটা তো আর কিছু হিসাব করার নাই। ওকে, দেন এখানে একটা জিরো দিলাম, তাহলে এখন এখানে s⁻0-তে কি দিব? So, এখানে একটা সংখ্যা দিতে হবে। সো এটার জন্য আমরা কি করব? এই যে 103 যেটা আছে এইটা, আর হইল এই একের সাথে 0, ডিভাইডেড বাই -72। So that means where is my blue color? ওকে, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমার হইলো যে আমি প্রথম দুইটা রো ধরেন আমার ইয়ে করা থাকবে, রেডি করা থাকবে, রাইট? একটা বেজোড় পাওয়ার নিচে, তার নিচেই জোড় পাওয়ার, অথবা যদি এটা বেজোড় জোড় পলিনোমিয়াল হয় তাহলে কি হবে? জোড় জোড় সংখ্যা দিয়ে শুরু হবে, দেন একটা বেজোড় সংখ্যা থাকবে তার থেকে এক কম। সো প্রথম দুইটা রো আমার কাছে অ্যাভেলেবল। এখন আমি থার্ড রো থেকে বানানো শুরু করব। থার্ড রো এর আমার ফার্স্ট এলিমেন্টটা কিভাবে বানাচ্ছি? এই যে দেখেন, ঠিক আছে, 31 × 1, 1 × 103 ডিভাইডেড বাই 1। ওকে, সো এইটা হিসাব করলে -72 আসে। দেন এরপরে আর কিছু হিসাব করার নাই, সো এখানে একটা জিরো দিয়ে দিলাম। কারণ এই চারোটা সংখ্যায় আমার কাজে লাগানো হয়ে গেছে, এরপরে কিন্তু আর কোনো কলাম নাই, তাই না? সো এরপরে আর কোনো কলাম নাই, রাইট? সো দ্যাটস ইজ ডান। এখন আসেন যে তাহলে আমার ফোর্থ রো। তাহলে ফোর্থ রোতে আমি কি করব? আগের যে দুইটা রো আছে তাদের এই চারটা ডাটা কাজে লাগাবো। ওকে, সো 103 সাথে হচ্ছে -72। ওকে, আর এদিকে হইলো কি? 1 × 0, সো 103 × -72 মাইনাস 1 × 0। ঠিক আছে, নীল কালারটা ফলো করেন। 1 × 0 ডিভাইডেড বাই কত? এই যে ঠিক এর আগের রো এর একদম এই কোনায় যেটা থাকে, সেইটা করলে আপনার কত আসবে? 103ই আসবে। আচ্ছা, এরপরে আমার আর কোনো রো বানাইতে হবে না। ওকে, ওকে, ভালো কথা। তা এখন আমরা এই ফার্স্ট কলামটা হচ্ছে অবজার্ভ করব।
ফার্স্ট কলাম। হোয়াটস দ্য ফার্স্ট কলাম? ফার্স্ট কলামটা হচ্ছে 1, 1, -72, 103। তো এখানে আমরা দেখবো যে কয়বার হচ্ছে চিহ্ন চিহ্ন পাল্টাইছে অ্যাজ উই গো ফ্রম টপ টু বটম। ওকে, তাহলে দেখেন এটা একটা ধনাত্মক সংখ্যা, +1, +1, দেন 103 একটা প্লাস সংখ্যা। তাহলে কেউ কি আমাকে বলতে পারবেন এখানে কয়বার হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়েছে টপ থেকে বটমে যাওয়ার সময়? দেখেন প্লাস থেকে আমি প্লাসে গেলাম, চিহ্ন কিন্তু চেঞ্জ হয়নি। আর এরপরে দেখেন একটা প্লাস থেকে মাইনাস, তো একবার চিহ্ন চেঞ্জ হয়েছে। দেন মাইনাস থেকে প্লাসে যাওয়ার সময় আবার চিহ্ন চেঞ্জ হয়েছে, রাইট? সো দ্যাট মিনস সাইন চেঞ্জেস 2 টাইমস। দুইবার কিন্তু আমার সাইনটা চেঞ্জ হচ্ছে। তাহলে দুইবার দুইবার যেহেতু আমার সাইন চেঞ্জ হয়েছে, সো উই হ্যাভ টু রাইট হাফ প্লেন পোলস। তো রাইট হাফ প্লেন মানে কোনটা? এইটা ডান দিকে, রাইট? সো ডান দিকে আমার পোল থাকলে কি হয়? সিস্টেম আনস্টেবল হয়। একটা পোল থাকলে সিস্টেম আনস্টেবল হয়ে যায়। সো সিস্টেম ইজ আনস্টেবল। ওকে, তাহলে আমার যে সিস্টেমের ট্রান্সফার ফাংশন সেটা কি? এইটা এইটা আমাকে কি বলে? আমার টোটাল পোল কয়টা আছে? 3টা পোল আছে কিন্তু। ওকে, সো এই s³ + 10s², s³ + 10s² + 31s + 1030 ইকুয়ালস 0। এটাকে সলভ করলে আমরা 3টা পোল পাবো, যার মধ্যে 2টা হচ্ছে রাইট হাফ প্লেন পোল, রাইট? একটু আগে আমরা দেখলাম। এবং তাহলে আর একটা পোল থাকবে, ওইটা লেফট হাফ প্লেনে যাবে। আর কথা হচ্ছে যে তাহলে আমি বুঝলাম কি লেফট হাফ প্লেনে, এটা তো হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিসেও থাকতে পারতো। হ্যাঁ, থাকতে পারতো যদি কিনা হচ্ছে মানে আহ, এই যে আমরা টেবিলটা যে বানাইলাম, ওকে, এই টেবিলটার কোনো একটা রো পুরাটা যদি 0 হইতো, রাইট? সো দেখেন আমার এই রোতে পুরাটা কিন্তু 0 না। 103 দেন 0, এটা হচ্ছে -72 দেন 0, 1, 103, 1, 31। তো কোনো রো কিন্তু পুরাটা কিন্তু 0 না। ওকে, সো এই জন্য কোনো জে ওমেগা পোল নাই। নো জে ওমেগা অ্যাক্সিস পোলস, বিকজ নো রো অফ জিরোস ফাউন্ড। অর্থাৎ যদি জিরো পূর্ণ একটা রো আপনি পান, ঠিক আছে, তাইলে হচ্ছে আমার জি ওমেগা অ্যাক্সিস এর পোল থাকতে হইলে। আচ্ছা, সো এটা আমাদের ফার্স্ট এক্সাম্পল গেল। অবভিয়াসলি এটাতে আর সবকিছু ক্লিয়ার হবে না। তাহলে আসেন, ধরেন এটা হচ্ছে একটা ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর। ওকে, সো এখানে অনেক মেলা জিনিস আছে, রাইট? একটা আপনার এস এর পলিনোমিয়াল দেওয়া আছে এটা। সো দ্যাট মিনস আমার ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এখানে যাই থাকুক, লবে আমরা জানি না, বাট হরে হচ্ছে এইটা আছে, রাইট? 9s⁶, 4s⁴, 7s³, 8s², 2s + 6। ওকে, সো এটা হচ্ছে আমার হরে আছে। তো এখন আমার কি করতে হবে? ওই টেবিল বানাইতে হবে। বাই দ্য ওয়ে, দিস গাই হ্যাজ গট 7 পোলস।
রাইট? 7টা পোল আছে যেহেতু S⁻⁷ ম্যাক্সিমাম পাওয়ার। আচ্ছা, তো এখন আসেন আমরা রাও থিওরির টেবিলটা তৈরি করি। আচ্ছা, এই নিয়মটা খেয়াল রাখেন, ওকে? অ্যান্ড এই দেখেন, ঠিক আছে, লাল লাল গুণটা আগে হবে, দেন নীলের গুণটা বিয়োগ ডিভাইডেড বাই এই গোল্লা সবুজটা। ওকে, ঠিক আছে। আমি কোনো একটা রো এর ইনপুট বের করতে চাইলে তার আগের 2 রো এর ডাটা আমার দরকার। কি দিয়ে ভাগ করতেছি? ঠিক আগের রো এর এ, মানে এই কোণার ভ্যালুটা। হ্যাঁ, দিস ফার্স্ট কলাম ইজ ইম্পর্টেন্ট। ওকে, এই প্রথম কলামটা কিন্তু আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো পোস্ট করতে পারবো না। ওকে, ফার্স্ট কলাম। এবং প্রতিবার আমরা যখন গুণগুলা করব ফার্স্ট কলামের সাথেই গুণ করব। ঠিক আছে, সো এখানে যদি কিছু একটা থাকতো, এইটাকেও ফার্স্ট কলামের এ একের সাথে গুণ করতাম, দেন এইটাকে ফার্স্ট কলামের এ একের সাথে গুণ করতাম। ওকে, সো এইটা যাতে আমাদের মাথায় থাকে। আর এই যে আমরা যে ভাগ দিছি, আমাদেরকে একটা পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ওকে, সো তাহলে এটা আমি নিচে দিয়ে লিখে রাখি। ইউ ক্যান ডিভাইড এনি রো বাই এ পজিটিভ নাম্বার। তবে আসলে আমরা বুদ্ধি করে কমন যায় এরকম একটা কিছু দিয়ে ভাগ দিয়ে দেবো আর কি, যাতে করে সংখ্যাগুলো ছোট হয়ে যায়। তাই না? 1030 ছিল, 10 দিয়ে ভাগ দেওয়া তো 103 হয়ে গেছে। আচ্ছা, সেই ফার্স্ট কলামটা ইম্পর্টেন্ট। ওকে, আমাদের পরে অন্য, আমার যদি থার্ড কলাম থাকতো তখন গুণ হইলে কিন্তু এই ফার্স্ট কলামের সাথেই গুণ হইতো। ওকে, আমি একটা দেখাই দিব, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে। আচ্ছা, আমার ম্যাক্সিমাম হচ্ছে S⁻⁷। সো S⁻⁷ দিয়ে কাজ শুরু। 6, 5, 4, 3, 2, একটু গ্যাপ দিয়ে লেখা দরকার। 7, 6, 5, 4, 3, 2, 0। আপনার কিন্তু এত কষ্ট করে সব ড্যাশ লাইন দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনি ম্যাথ বুঝে গেলে আর আপনার ড্যাশ লাইন দিয়ে আলাদা করার কোনো মানে হয় না। আচ্ছা, এই পর্যন্ত আমি আলাদা করলাম, পরের গুলো হিসাব ইনশাল্লাহ আপনার বুঝে যাবেন। S⁻⁷ আমি কাদেরকে লিখবো? এই 7 দেন এক ঘর বাদ দিয়ে দিয়ে, রাইট? সো তাহলে 7, 5, 3, 1, 1 এর পরে 8 তো নাই, রাইট? 7, 5, 3, 1 আর নাই। ওকে, সো তাহলে এটা যদি আমি একটু নামকরণ করি এদিকে, 7, 5, 3, 1, রাইট? এগুলো হচ্ছে আমার এস এর কোন পাওয়ারগুলো আমি নিচ্ছি সেইটা, একটা রাফ এস্টিমেট।
ফাইভ থ্রি ওয়ান। তাহলে এটা 7531 আমার কি কি আছে? 3672, রাইট? 3672, 672, এবং এদেরকে কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ যায় না, সো আমার ভাগ দেওয়ারও দরকার নেই। আহ, so- so, একটু ডান সাইড করে লিখি। 3672, 2। ওকে, দেন এস টু দি পাওয়ার 6, সো এটার সাথে আরো থাকবে হচ্ছে কি এটার নিচে, রাইট? 6 4 2 0, 9 4 8 6, 4 8 6। ঠিক আছে, এই যে মানে এস টু দি পাওয়ার 6, এস টু দি পাওয়ার 6420, 6420। এই 6 এর সাথে কি আছে? এস টু দি পাওয়ার 0 আছে, রাইট? সো 9 4, কোএফিসিয়েন্ট গুলো 9486, 9486। ওকে, সো তাইলে হচ্ছে আমার বড় যে পার্টটা, ওইটার ওইটার মতো মানে দুই কমে কমে বেজোড় সংখ্যাগুলা, বা এটা জোড় হইলে জোড় সংখ্যা হইতো। তো 7 5 3 1, এই পাওয়ারগুলোর সাথে কত কত ছিল? 3 6 7 2, 3 6 7 2। দেন হইল ছয়, এস এর পাওয়ার 6 থেকে দুই কমে কমে অন্য যে জোড় পাওয়ারগুলো আছে সেগুলোর কোএফিসিয়েন্ট। সো 6 4 2 আর এস টু দি পাওয়ার 0, এদের সাথে আমার কোএফিসিয়েন্ট কত আছে? এস টু দি পাওয়ার 6 এর সাথে আছে 9 4 8 6, 9 4 8 6। ওকে, ওকে, সো আমরা তাহলে আমার এই এই প্রথমটা আমার বের করতে হবে। প্রথমটা বের করতে আমি কি করব? এটার সাথে এটা গুণ দিব, এবং দ্বিতীয় রো রেগুলারে হচ্ছে আমার কমন কিছু দিয়ে ভাগ যায় না, তাই না? 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়েও ভাগ যায় না সবগুলাকে, আহ, 4 দিয়েও ভাগ যায় না, 6 দিয়েও ভাগ যায় না। ওকে, তাহলে এগুলোর কিছু কমন কিছু দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে এই গুণটা যদি আমি করি, তাহলে দেখেন 6 × 9 মাইনাস 3 × 4 ডিভাইডেড বাই 9 সমান কত হয়? 54 - 12 ভাগ 9। সো এটা হচ্ছে আমার 42/9। ওকে, দেন এই দ্বিতীয় এলিমেন্ট আমাকে বের করতে হবে, রাইট? সো এটা কেমনে বের করব? এইটার জন্য হচ্ছে আমরা এই 7-এর সাথে এটারে গুণ দিব, দেন হইল এইটা। সো এই জন্যই বলছিলাম যে প্রথম কলামটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই ফার্স্ট কলাম, দিস ফার্স্ট কলাম ইজ ইম্পর্টেন্ট। তো আমি যত হিসাব নিকাশ করবো ফার্স্ট কলামকে কেন্দ্র করেই করব। আচ্ছা, এটাতে একটু মনে রাখি। ওকে, আচ্ছা, সো দ্যাট মিনস এটা বের করার জন্য আমি কি করতেছি? 7 আর 9 গুণ দিচ্ছি, -3 এর সাথে 8 ডিভাইডেড বাই 9। 7 × 9 মাইনাসের 3 × 8।
39 ভাগ 9। এটা আমি কাটাকাটি করতে পারি। 3 3 9, 3 14 42, 3 3 9, 3 13 39। তো কাটাকাটি করে যেটা পাই ওইটাই লিখি, ঠিক আছে। 13/3। দেন আমার এটা বের করতে হবে। So এখন কি করব? এই যে এইটা নিব, রাইট? এইটারে এই আর কি, ওকে। So what will this give? 2 × 9, রাইট? 2 × 9, 3 × 6 ডিভাইডেড বাই এই সবুজটা, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। সেটা কত আসবে? 18 - 318, রাইট? সেটা 0 আসবে। এরপরে কিন্তু আর কিছু নাই, সো এরপরে স্যার বারবার 9 দিয়ে কেন স্যার ভাগ দিচ্ছি? আহ, মানে আমি যে রোটা হিসাব করতেছি এর আগের রো এর প্রথম কলামের এলিমেন্টটা নিব, ঠিক আছে। জি স্যার। সো এর পরের হিসাবের ক্ষেত্রে আমার 9-এর জায়গায় হবে এইটা, ঠিক আছে, যখন আমি এই রো এর গুলো হিসাব করব, আগের রো এর প্রথমটা। আচ্ছা, সো এখন দেখেন ওই এটা কত হয়েছে, এটা হচ্ছে 14/3, রাইট? 14/3, 13/3, এগুলো শূন্য শূন্য। তাহলে এক কাজ করি, আমি হইলো এই পুরা রোটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিই, কারণ আমরা বলছিলাম যে আহ, পুরা রোটাকে ইউ ক্যান ডিভাইড অর মাল্টিপ্লাই অ্যাকচুয়ালি, গুণ দিলেই, গুণ লিখলে বেটার হবে, কারণ ভাগও এক ধরনের গুণ, রাইট? মাল্টিপ্লাই এনি রো বাই এ পজিটিভ নাম্বার। সো আমাদের এই রোটাকে যদি 3 দিয়ে গুণ দিয়ে দেই, 14/3, 13/3, এগুলো শূন্য শূন্য, তাহলে এটা একটু সিম্পলার হয়। ওকে, সো একটু জায়গা রাখছি, এই জন্যই এগুলো ডান দিকে অ্যালাইন করার ট্রাই করতেছি, কারণ বাম দিকে হিসাব নিকাশ লেখা লাগে। আপনি যখন বুঝে যাবেন তখন কিন্তু এই হিসাবটা লিখবেন না, ঠিক আছে। দ্যাট উইল জাস্ট মেক দ্য সিচুয়েশন ক্লামজি। ওকে, খালি সরাসরি রেজাল্টটা লিখবেন। দেন হইলো, যদি আপনার দরকার হয় কিছু দিয়ে গুণ দেওয়ার, এইভাবে একটা কাটা দিবেন। কাটা দিয়ে হচ্ছে এটার পাশে লিখে দিবেন নতুন যে রেজাল্ট আসছে সেইটা। যেমন এটা থেকে আসছিল 13/3। ওকে, সো ধরেন কাটার জন্য আমি একটা কালার ইউজ করি, হচ্ছে এটা দিয়ে কেটে দিই, ঠিক আছে, জাস্ট কাটার জন্য এটা ইউজ করলাম। দ্যাট মিনস এটার জায়গায় আমি একটা নতুন ভ্যালু দিতেছি, হুইচ ইজ 13। এগুলো কত আসছিল? এটা 0 আসছিল, এটা কাটলে 0ই থাকবে। ওকে, এটা 0 আসছিল, এটা আমার কাটা গেলে 0ই থাকবে। কাটা যাওয়া মানে হচ্ছে কি, মানে আহ, কিছু একটা গুণ দিছি এটার সাথে, রাইট? গুণ দিয়ে হইলো নতুন একটা ভ্যালু পাইছি। সো অ্যাকচুয়ালি আমরা এটাকে 3 দিয়ে গুণ দিছি, হ্যাঁ, এই কারণ হচ্ছে 14 আসছে। এখানে না লিখলে ভালো, পরে আবার কনফিউজ হয়ে যাবে লোকজন। ওকে, সো আসেন এবার হচ্ছে তাইলে আমাদের নেক্সট পিভট হচ্ছে 14। ওকে, তাইলে আমাদের এখন এইটা আমরা কেমনে বের করব? 4 × 14 - 9 × 13, রাইট?
তো আমি আর এই কোনাকুনি গুলো লিখবো না, ওইগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন, রাইট? আমার প্রথম কলামের সাথেই কিন্তু গুণ হবে বাকি সবগুলা কলামের কর্নার এলিমেন্ট গুলার। ওকে, সো দেখেন, তাহলে আমি S⁴ এর রো হিসাব করতেছি, তাহলে 5 আর 6 এর ডাটাগুলো আমার লাগবে। সো 4 × 14, প্রথমটা খালি দেখাই, 4 × 14, এইদিকে হচ্ছে 9 × 13, মাইনাস 9 × 13, ব্র্যাকেট দিলে জায়গা বেশি লাগে, ডিভাইডেড বাই 14, 14 মাইনাসের 9 × 13, সো -61/14 আসে এটা। দেখি পরে কোনো কিছু দিয়ে ভাগ টাগ দেওয়া যায় কিনা। 4 × 14 = 9 × 13, তো -9 × 13, হ্যাঁ ঠিক আছে, -61/14। ওকে, নাও ফর দিস ওয়ান, এটার জন্য কি হবে, এই 8, রাইট? 8 × 14, 14 মাইনাসের 9 × 0, রাইট? প্রথম কলামের গুলা কিন্তু রাখতে হবে হিসাবে। সো 9 × 0, 9 × 0 মানে কি 9, 0 আর কি, ডিভাইডেড বাই 14, সো এইটা সমান আসবে 8, রাইট? সো এইটা সমান আসবে 8। সো দেন ফর দিস নেক্সট ওয়ান, আমি কি করতে হবে, 6 × 14 করতে হবে, রাইট? এই যে দেখেন, এই 6 × 14 -9 × 0, 9 × 0 ডিভাইড বাই 14, ইকুয়ালস কত হবে, 6 হবে। আর এর পরেরটা কত হবে, 0 হবে, রাইট? কারণ কি, এই ঘরের জন্য বের করার জন্য আমার পার্শ্ববর্তী ঘরের ডাটার প্রয়োজন, রাইট? এই যে আমার প্রথমটা বের করতে এর ডান দিকেরটা ডাটা লাগছে, তাহলে এটা বের করতে এটার ঠিক ডান দিকের উপরের দুইটা ডাটা লাগবে, এরা তো নাই, তো এটা 0 হবে বাই ডিফল্ট। সো এইটাকে আর কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না, হ্যাঁ এটা এটার মতোই থাকুক। 3 দিয়ে ভাগ যায় 4, 5, 6, 6 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায় না, 7 × 9 = 63, 7 × 56, তো মৌলিক সংখ্যা। 7 × 63, 8, 6 × 54, সো আমার এটা 9 দিয়ে ভাগ যায় না, এটা এটার মতোই রাখতে হবে, কিছু করার নাই। ওকে, সো আপনি যদি প্রসেসটা বুঝে থাকেন, আমি আর এই ক্যালকুলেশনটা লিখবো না, ঠিক আছে? তাহলে এখন কি হবে, 13 ইন্টু এই মাইনাস এটা, মাইনাস, রাইট? সো এই 13 ইন্টু হচ্ছে -61/14, মাইনাস 14 × 8, পুরাটা ডিভাইডেড বাই এই যে পিভট। ওকে, পুরাটা ডিভাইডেড বাই এটা। This will give you, দশমিকে লিখি, 38.7049। ওকে, সো দিস উইল ইউর নেক্সট পিভট। এখন আসেন বাকিগুলা হিসাব করি। সো বাকিগুলা হিসাব করতে হচ্ছে 0, যেমন আমরা এটা হিসাব করবো, তাহলে 0 × এটা কিছু থাকবে না, -14 × 6। ওকে, সো -14 × 6 ডিভাইডেড বাই পিভট এটা, তো এইটা আসবে
19.2787 প্লাসের। এখন আসেন এইটা হিসাব করতে উপরের দুই রো এর ঠিক ডান দিকের ডাটা দুইটা লাগবে, অর্থাৎ 0 0। তাহলে জিরোর সাথে এটা গুণ করলেও জিরো, আর 14-র সাথে জিরো গুণ করলেও জিরো। তাহলে উপরে জিরো থাকবে, নিচে আপনি এটা দিয়ে ভাগ দিলেও কিছু যায় আসে না, জিরোই হবে। সো এইটা জিরো হবে, তাহলে অবভিয়াসলি এটাও জিরোই হবে, রাইট? সো এইটা জিরো, এটাও জিরো, কারণ এটা বের করতে উপরের ডান দিকের দুইটা ডাটা লাগবে, রাইট? এটা তো নাই। ওকে, সো দিস ইজ আওয়ার নেক্সট পিভট। তাহলে আমরা এখন এস স্কোয়ারের সাথে যারা আছে এদেরকে বের করি। ওকে, সো আমার এস স্কোয়ারের সাথে তাহলে আমার 8 × 38.সামথিং দশমিক 70 49 মাইনাস এই যে এইটা -61/14 ইন্টু 19 দশমিক এইটা, রাইট? গুণের পুরোটা গুণের আগে একটা মাইনাস, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 19.2787। ভাগ হচ্ছে 38.70 49। সো এটা বের করতে কি লাগবে? এই 6 × 38 দশমিক এত মাইনাস 61/14 ইন্টু এইটা ইন্টু জিরো, তো কিছু যায় আসে না জিরো দিয়ে ভাগ দিলে, রাইট? জিরো দিয়ে গুণ দিলে। সো তাহলে মাইনাস এত ইন্টু জিরো, তাহলে জিরোই থাকবে, তো বিয়োগ করে কিছু লাভ নেই। তাহলে 6 × 38 ডিভাইডেড বাই আবার 38, তাহলে এটা কত থাকতেছে? 6 থাকতেছে। ওকে, সো 6 × 38 মাইনাস এই যে 61/14 ইন্টু জিরো, সো 6 × 38ই থাকবে, আবার ডিভাইডেড বাই 38, তাহলে কত থাকে? 6 থাকবে। ওকে, সো এটা 6 থাকবে। এখন এইটা বের করার জন্য কি করতে হবে? উপরের ডান দিকের দুইটা, রাইট? সো 0 0, তাহলে এটা জিরোই হবে, দেন পরেরটাও জিরোই হবে। সো নেক্সট আমাদের পিভট হচ্ছে এইটা, অর্থাৎ আমরা ভাগ দিব এটা দিয়ে। সো 19.2787 ইন্টু 10.1703 মাইনাসের 6 ইন্টু 38.70 49, 38.70 49। ওকে, ভাগ, রাইট? সো 19 ইন্টু এটা গুণ করলাম, এটা ইন্টু এটা গুণ করলাম, ভাগ হচ্ছে ঠিক, মানে এটা বের করে ট্রাই করতেছে, এটা ঠিক উপরের যে রোটা আছে তার প্রথম কলাম, সো এইটা। সো ভাগ 10.1703। This gives us another negative value, 5554। এবং এই ভ্যালুগুলো কিন্তু আপনি একটু প্রিসাইসলি নেবেন যদি দশমিক সংখ্যা নেন, ঠিক আছে? কারণ নাইলে দশমিক সংখ্যা যদি আপনি বেশি অ্যাপ্রক্সিমেশন নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার একটা ধনাত্মক সংখ্যার চেয়ে একটা ঋণাত্মক সংখ্যা আসতে পারে, বুঝতে পারছেন? সো এটা কিন্তু আপনি একটু প্রিসাইসলি নেওয়া লাগবে। আমার কিন্তু এখানে কয়টা ধনাত্মক কয়টা ঋণাত্মক আসতেছে ম্যাটার করে, কারণ আমার শেষমেশ কয়বার চিহ্ন চেঞ্জ হয়েছে সেটা কিন্তু গুনতে হবে। আচ্ছা, তো এবার আসেন এইটা যদি আমরা বের করতে চাই, তাহলে এটার উপরের ডানের দুইটা ভ্যালু লাগবে, রাইট? সো এটাও দেখেন জিরো, তারপর কি এটাও জিরো, সো এটা অবভিয়াসলি জিরোই হবে। তো এটা জিরো হইলে বাকি সবাই জিরোই হবে। ওকে, সো খেয়াল রাখেন কিন্তু আমার যদি এইরকম হয়, অর্থাৎ দোনোটা জিরো, তাইলে পরে গিয়ে এই যে এটা জিরো হয়, দোনোটা জিরো তাইলে পরে গিয়ে এটা জিরো হয়। এটা ডান দিকে তো কিছু নাই, মানে জিরো আছে, তাইলে পরে এটা জিরো হয়, ঠিক আছে? ওকে, এখন আসেন তাহলে এই ভ্যালুটা কত হবে? এখন আমাদের পিভট হচ্ছে এটা।
ওকে, তাহলে 6 ইন্টু এটা মাইনাস 10 ইন্টু 0, 10 ইন্টু 0 0ই থাকবে, তাহলে 6 ইন্টু এটা ডিভাইডেড বাই আবার এটা, তাহলে 6 থাকবে এখানে। এটা তো আসলে প্রবলেম করতেছে। আচ্ছা, তো দেখেন এটা এই দুটোটা যেহেতু জিরো তাহলে এটা জিরো হবে, এই দুটোটা যেহেতু জিরো তাহলে এটা জিরো হবে, রাইট? তাহলে পরেরটাও জিরোই হবে। ওকে, তাহলে এখন আমরা ফার্স্ট কলামটাকে অবজার্ভ করব। হ্যাঁ, এবং এখানে বা, আমরা দেখতেছি যে আমাদের এমন কোনো রো নাই যেটাতে সবগুলো জিরো আছে, তাই না? সো নো প্রবলেম। তাহলে আমার ফার্স্ট কলামটা কি? So আমি ভ্যালুগুলো লিখবো না, আমি খালি চিহ্নগুলো লিখবো। ওকে, দেখেন 3, 3-এর চিহ্ন কি? প্লাস, 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 মাইনাস, প্লাস, 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 মাইনাস, দেন প্লাস, প্লাস, মাইনাস, প্লাস, 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 মাইনাস, প্লাস। এখানে কয়বার চিহ্ন চেঞ্জ হয়েছে কেউ বলতে পারবেন? প্লাস থেকে প্লাস চিহ্ন চেঞ্জ হয়নি, আবার প্লাস থেকে প্লাস হয়নি। ওকে, এই প্লাস থেকে মাইনাস একবার চেঞ্জ হয়েছে, মাইনাস থেকে প্লাস আবার চেঞ্জ হয়েছে, দেন প্লাস থেকে প্লাস আবার হয়নি, আবার প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে আবার প্লাস, টোটাল 4বার চেঞ্জ হয়েছে। Sign changes total 4 times. So 4 right half plane poles. System unstable. রাইট হাফ প্লেন পোল একটা থাকলেই আনস্টেবল। আচ্ছা, তাহলে এখন আসেন যে আমার টোটাল পোল হচ্ছে 7টা, রাইট? সো আমার 7 পোলস, 7টা পোল, এর মধ্যে 4টা হচ্ছে রাইট হাফ প্লেনে আছে, তাহলে বাকি 3টা কোথায় আছে? বাকি 3 পোলস, তাহলে দেখি যে আগে আমার, তাহলে অবভিয়াসলি লেফট হাফ প্লেনে থাকার কথা, তাই না? যদি না জে ওমেগা অ্যাক্সিসে থাকে। জে ওমেগা অ্যাক্সিসে কখন থাকবে? যখন হচ্ছে যে কোনো একটা রো পুরাটা জিরো হবে, এরকম তো কোনো রো পাওয়া যায়নি, রাইট? এই যে দেখেন আমরা রুলটা রিভিউ করি। নো জে ওমেগা অ্যাক্সিস পোলস বিকজ নো রো অফ জিরোস ফাউন্ড। তাহলে জে ওমেগা অ্যাক্সিসে পোল কখন থাকে? যখন হচ্ছে আহ, আমার একটা রো এন্টায়ারলি জিরো হবে, এরকম কোনো রো কিন্তু এখানে নাই। ওকে, তাহলে 3 পোলস লেফট হাফ প্লেনে আছে। সো আমি একটু সামারি করি। 1 নম্বর রুল হচ্ছে ইউ ক্যান মাল্টিপ্লাই এনি রো উইথ এ পজিটিভ নাম্বার। দিস ইজ রুল 1। A row of zeros will produce j omega axis poles। অর্থাৎ আপনার রাউথ হরোইস টেবিলে কোনো একটা রো যদি পুরাটা জিরো আসে, ওকে, দেন আপনার জি ওমেগা এক্সের উপর পোল থাকবে, এখানে কোনো রোই নাই যেটা পুরাটা জিরো। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে কোনো জি ওমেগা এক্সিস পোল নাই, তাহলে 4টা রাইট হাফ প্লেনে আছে, কিভাবে বুঝলাম? 4বার হচ্ছে চিহ্ন চেঞ্জ হয়েছে প্রথম কলামে। সো তাহলে বাকি 3টা লেফট হাফ প্লেনে থাকবে, কারণ যেহেতু কোনো জিরো এর রো নাই। ঠিক আছে, আর বাকি রুলগুলো আশা করি আপনারা এই ভিডিওটা রিভাইজ দিবেন, ওকে, কারণ এই রুলটা কিন্তু নাহলে ভুলে যাবেন। আর বই পড়বেন, বইয়ের মধ্যেও প্রায় সিমিলারলি বোঝানো ট্রাই করছে, উনি খালি হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে ওই আগ পিস করছে আর কি।
ঠিক আছে, যাই হোক, ডাজন্ট ম্যাটার। তাহলে ভিডিওটা দেখবেন আর এই নোটটা দেখে হচ্ছে ফলো করবেন। ওকে, সো স্পেশাল কেসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, অর্থাৎ যখন একটা রো এন্টায়ারলি জিরো হবে, অথবা আমার প্রথম কলামের কোনো একটা এলিমেন্ট জিরো হবে, তাই না? কারণ জিরোর তো কোনো চিহ্ন নেই। আমার তো প্রথম কলামের আমার চিহ্নগুলা দেখা লাগে যে চিহ্নগুলো প্লাস না মাইনাস। আমার প্রথম কলামে যদি একটা জিরো চলে আসে, রাইট, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমি তো জানি এটা প্লাস না মাইনাস। অ্যান্ড দেন যদি আমার একটা এন্টায়ার রো জিরো হয়ে যায়, যেমন 0 0 0, এন্টায়ার রো যদি জিরো হয় তাহলে আমরা বলছিলাম যে জিওমেগা অ্যাক্সিসে পোল থাকবে, রাইট? সো তখন আমরা কিভাবে হ্যান্ডেল করব? কারণ পরে দিয়ে তো আমার আবার জিরো দিয়ে ভাগ দিতে হবে, তাই না? এই যে আমার এই প্রথম কলামের যে এলিমেন্টগুলো থাকে সেগুলো দিয়ে পরবর্তী রো বের করার সময় ভাগ দেওয়া লাগে। তো এটা যদি জিরো হয়ে যায় আমি পরে ভাগ দিব কেমনে, তাই না? এটা তো সমস্যা। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, এই দুইটা কেস নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর আপনার হচ্ছে এক্সারসাইজ করতে পারেন, সেটা হচ্ছে এইটা করতে পারেন, এক্সাম্পল 6.6টা দেখবেন। ঠিক আছে, এই যে এক্সাম্পল 6.6 যেটা, এইটা হচ্ছে আপনারা বই থেকে সলভটা দেখবেন, দেন নিজেরাও করে ফেলবেন খাতায়। ঠিক আছে, বই দেখে যখন বুঝে যাবেন তখন নিজেরা করার ট্রাই করবেন। বুঝাইতে পারছি? জি স্যার। এই 6.6টা কারণ অন্যগুলো স্পেশাল কেসের এক্সাম্পল। ঠিক আছে, 6.6টা হচ্ছে দেখে ফেলবেন। এটা হচ্ছে আমি যে নিয়মটা করাইছি, কোনো রো জিরো আসবে না, প্রথম কলামের কিছু জিরো আসবে না, এই যে এখানে যেরকমটা আসছে আর কি। ঠিক আছে, আজকে অবভিয়াসলি এখানে স্টপ করতে হবে, 1.5 ঘন্টা হয়ে গেছে মনে হয়। তারপরে অ্যাটেন্ডেন্সটা নিয়ে